আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্পটি পুলিশ ফাইল থেকে সত্য ঘটনা অবলম্বনে। বিবর্ণ গোলাপ, কলমে উত্তম কুমার শি। পুলিশ ফাইল থেকে নেওয়া এই সত্য ঘটনাগুলি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার একটি করে গল্পের আকারে আপনাদের সামনে উপস্থাপিত করব এবং বিভিন্ন পারিপার্শ্বিক কারণে লেখক সত্য ঘটনার স্থান, কাল, পাত্রের নাম কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছে। তার দায় আমার নয়। এসব লেখকের লেখনী চরিত্রের একটি বিশেষ রূপ। আশা করি আপনারা শুনবেন, আপনাদের ভালো লাগবে। রাত 12টা। পেন্ডুলিয়াম ঘড়ির ঢং ঢং শব্দ করে ঘোর কাটে মিটার। ব্যোমকেশ কিভাবে বুদ্ধির জাল ফেলে হত্যাকাণ্ডের কঠিন মামলার সমাধা করবে সে নিয়েই এগিয়ে চলছিল শরদিন্দু অমনিবাসের সাতকাহন। মিতা বইটি পড়তে পড়তেই ঠিক ব্যোমকেশের মতো নিজেকে সত্যান্বেষী ভাবতে শুরু করে। এমন সময় ঘড়ির করুণ আর্তনাদে গা ছমছম করা গোয়েন্দাগিরি ছেড়ে ফিরে আসতে হয় তাকে বাস্তবে। তার মনে হয়, আরে অর্ণব তো এলো না এখনো, এত রাত তো করে না কখনো। সন্ধ্যায় প্রেস ক্লাবে গেলেও স্টোরি ফাইলিং করে রাত 11টার মধ্যেই বাড়ি ফেরে। মাঝে মধ্যে পার্টি বা বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট থাকলে দেরি হবে আগেই জানিয়ে দেয়। কিন্তু আজ কি হলো? বইয়ের পাতার এতক্ষণে ডুবে থাকায় খেয়াল ছিল না মিতার। ভেবেছিল অর্ণব এলে একবারে উঠে যাবে, কিন্তু নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা পেরিয়ে গেছে, একটাও ফোন এখনো আসেনি। ঘরের মধ্যে একাকী মিতা এই মুহূর্তে প্রচণ্ড টেনশানে। গোয়েন্দা উপন্যাস পড়ছিল, তাই হয়তো এমন টেনশন হচ্ছে এটাই তার মনে হলো। পায়চারি করতে করতে মিতা ভাবছিল অর্ণবের প্রেসে একটা ফোন করে দেখবে। আবার মনে হলো, না, এর কোনো মানে নেই, কোনো কাজে হয়তো আটকে পড়েছে, চলে আসবে। ইদানিং একটা অজানা ভয় মিতাকে আচ্ছন্ন করে রেখেছে। তার যত চিন্তা স্বামী অর্ণবকে নিয়ে, আর চিন্তা হবেই না বা কেন? এ সমাজের যত দুর্নীতি, কালোবাজারি, সন্ত্রাসবাদী কাজকর্ম রয়েছে সব কিছুতেই রহস্য বের করে অন্ধকার জগতের কালো দ্বন্দ্বের বিরুদ্ধে ফলাও করে সে কাগজে লেখে। সাংবাদিক বলেই কি এভাবে বুক ঠুকে গোপন কাণ্ড কারখানা লিখতে হবে? আর কেন অন্যান্য সাংবাদিকরা তা করতে চায় না? আসলে নিজের সাহসিকতা দেখানোর নেশায় দাঁড়িয়েছে অর্ণবে। মিতাওকে অনেক বুঝিয়েছে। সে বলেছে, বাদ দাও না এমন সাহসিকতা আর সততার খেলা। সততাকে প্রশ্রয় দেবে না বলে যে ইচ্ছে মতো চলতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু অর্ণব যেন অবোধ শিশু। সে মিতাকে জাপটে ধরে আদরের ভঙ্গিতে বলে, আরে তুমি ভয় পেও না তো, কিচ্ছু হবে না আমার। নিজে তো ক্রিয়েটিভ কিছু করতেই চাও না, শুধু শুধু আমাকে বাধা দেওয়া, তাই না? মিতা অভিমানে জোর করে অর্ণবের বাহুবন্ধন ছিন্ন করে দাঁড়ায়, বলে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে আমার আপত্তি নেই বলেই যে একজন ক্রাইম রিপোর্টারের প্রেমে পড়েছিলাম সেটা কি ভুলে গেছো? পালিয়ে গিয়ে বিয়েও করলাম। পুলিশের মামলা হলো অপহরণকারী রাবণ হিসেবে। একমাত্র কোমল হৃদয় বলেই আমাকে কেউ টলাতে পারেনি। তুমি কি সব ভুলে গেলে? এবার অর্ণব সিরিয়াস হয়ে ওঠে, বলে, এভাবে পুরনো কথা বলেই কি রাতটা কাটিয়ে দেবে? আর খাওয়া ঘুম কি দরকার নেই? মিতা লজ্জা পেয়ে আর চোখে এক পলক অর্ণবের দিকে তাকায়, তারপরে চলে যায় রান্নাঘরে।
মিতা অতীতের স্মৃতি রোমন্থন করতে থাকলেও সময়ের কাঁটা কিন্তু থেমে নেই। রাত বাড়ছে, কিন্তু অর্ণব কেন ফিরল না? প্রায় 12:30 বাজতে চলেছে। গুয়াহাটির মহানগরী এখন গভীর ঘুমে অচেতন। অন্ধকার জগতের দখলে এখন কালো রাত, চারিদিকে প্রগাঢ় নীরবতা, বাইরে ঝিঝি পোকার করুণ আর্তনাদ, মনের ভেতর ভয়ের অনুভূতি যেন ছড়িয়ে পড়ছে মুহুর্মুহু। রাজপথে নির্জনতা ভেদ করে মাঝে মাঝে দু একটা গাড়ি ভুস করে বেরিয়ে যাচ্ছে। দূরে কোথাও কয়েকটা কুকুর বিক্রমের পরিচয় দিতে এক নাগাড়ে ডেকেই যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে মিতার কাছে যেন একটা চরম বিভীষিকাময়। এভাবেই যখন সাতপাত ভাবছে, ঘড়ির কাঁটা জানান দিল রাত 1টা। সেভাবে না, এবার তো কিছু করতেই হবে। ফোনের রিসিভার উঠিয়ে প্রেসেই প্রথম ডায়াল করল মিতা। ঠিক সেই মুহূর্তেই বেজে উঠল কলিং বেল। সেকেন্ডের ব্যবধানের ফের একবার দুবার নয়, বারবার বাজছে তার কলিং বেল। প্রথমে মিতা ভাবল বোধহয় অর্ণব এসেছে। মুহূর্তেই তার মনে খুশির ঝিলিক উঠল, কিন্তু কলিং বেলের দীর্ঘ ডাক শুনে তার মাথায় কেমন যেন জট পাকিয়ে গেল। কে হতে পারে, আর কি ব্যাপার? ক্ষণিকের মধ্যেই ভয়ার্ত মিতার হৃদস্পন্দনের ওঠানামা হঠাৎ করে বেড়ে গেল, আর শরীরে কাঁটা দিতে লাগলো। রিসিভারের ওপাশে তখন হ্যালো হ্যালো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এখনকার পরিস্থিতি মিতার শ্রবণ শক্তিকে ভোঁতা করে দিয়েছে। রিসিভার নামিয়ে রেখে মিতা এগিয়ে যায় সদর দরজার কাছে, জিজ্ঞেস করে, কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসে, প্লিজ, আমরা পুলিশ, দরজা খুলুন। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে মিতা দরজা খুলে দিল। সিটি পুলিশের খোদ অফিসার এসে হাজির। মিতা তাকে আগের থেকেই চিনত। অর্ণবের সঙ্গে তিনি কয়েকবার এ বাড়িতে এসেছেন। মিতা জিজ্ঞেস করে, কি ব্যাপার অবিনাশবাবু, এত রাতে? ভেতরে আসুন। অফিসারটি ইতস্তত করতে করতে বলে, আসলে অর্ণব অসুস্থ, আপনাকে আমরা নিয়ে যেতে এলাম। এ ধরনের দুঃসংবাদে মিতার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। কান্নায় ভেঙে পড়ে মিতা, বলে, কি হয়েছে অর্ণবের? অফিসার অপরাধীর মতো মুখ করে বললেন, প্রেসের কাজ সেরে বাড়ি ফেরার পথে কেউ হয়তো ওনাকে আক্রমণ করেছিল। আপনি শিগগিরই চলুন, এখন এখানে দাঁড়ানোর সময় নেই। কথাটা শুনে মিতা কান্নায় ভেঙে পড়ল। অসুস্থ অর্ণবকে দেখানোর জন্য অফিসার হাসপাতাল বা কোনো নার্সিংহোমে না গিয়ে মিতাকে সোজা নিয়ে এলেন থানায়। মিতা তখনও অঝোরে কাঁদছে। সে জিজ্ঞেস করে, কোথায় অর্ণব? আপনি এখানে আসলেন কেন? অফিসার বাকরুদ্ধ অবস্থায় মিতাকে নিয়ে ঢুকলেন থানায়। ঢোকা মাত্র মিতার চোখে পড়ে অর্ণবের রক্তাপ্লুত মৃতদেহ। গলা থেকে পেট পর্যন্ত রক্তর যেন বন্যা বইছে। করুণভাবে মুষ্টিবদ্ধ হাত, ওপর দিকে তাকিয়ে রয়েছে অর্ণব। এমন দৃশ্য কখনো যে দেখবে তা দুঃস্বপ্নে ভাবতেই পারেনি মিতা। সন্ধ্যার উপন্যাসের পাতা তবে কি মধ্যরাতের বাস্তবে পরিণত হলো? তা যদি আগে ভাবত, তাহলে তো তখনই ফোনে ডেকে নিয়ে আসতে পারত সে অর্ণবকে। মিতা জীবনকে সাজাতে শুরু করেছিল নীল সমুদ্রে ভেসে যাওয়া স্বপ্ন দিয়ে, তাই খুব ভালোবাসত লাল গোলাপ। কিন্তু গোলাপকে ভালোবেসেছে বলে তার কাঁটার খোঁচা সে খেতে ভালোবাসেনি কোনোদিন।
স্কুলের চৌকাঠ পেরিয়ে যেদিন কলেজে ভর্তি হলো, সেদিন থেকেই মিতার চোখে আগামী দিনের রঙিন স্বপ্ন, নিজেকে গড়ে তোলার প্রয়াস। তাই মনে জেগেছিল আশা। কলেজের উঁচু দেওয়াল, বিশাল ক্লাসরুম, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অধ্যাপকদের নাকের ডগায় চশমা রেখে গুরুগম্ভীর লেকচার তার আলাদাই লাগতো। অন্তত সদ্য হাই স্কুল ছেড়ে আসা ছাত্রছাত্রীদের কাছে এটা তো একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর জীবন গঠনের সূচনার কেন্দ্রবিন্দুই যেহেতু কলেজ, তাই ছাত্রছাত্রীরা পায় সেখানে অবাধ স্বাধীনতা, গণ্ডিবিহীন শিক্ষার সংস্কৃতি। মিতাও সেই জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিল। আসামের হাইলাকান্দি শহরের বনেদি ব্রাহ্মণ পরিবারে মিতার জন্ম। বাবা চাকরি করতেন সিভিল হাসপাতালে, কিন্তু ডাক্তারদের সংস্পর্শে থাকলেও কঠিন এক রোগে তার জীবনদীপ নিভে যায় অকালেই। মিতা তখন শিশু। বাবার প্রাণ ভরা আদর না পেলেও ভাই, বোন ও মা মিতাকে বুক ভরে ভালোবেসে আগলে রেখেছিল। আজ মিতা বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই কল্পনা করে, নানা ধরনের স্বপ্ন দেখে, আলোর বিচ্ছুরণের উজ্জ্বল ভবিষ্যতের ছবিও আঁকে। কিন্তু তাই বলে কলেজের ক্লাসরুমে অর্ণবের সঙ্গে তার পরিচয় হয়নি। মিতা অনেক আগেই তাকে চিনত, তবে আগে তেমন কথা বলেনি কোনো দিন। কলেজে পা রাখার পর পাড়ার ছেলে হিসেবে অর্ণবের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। প্রথমে একে অপরের সঙ্গে সম্মানসূচক ভঙ্গিতেই কথাবার্তা বলতো। মিতা দাদা বলতো তাকে। অর্ণবের কাছে ছিল বোনের পরিচয়, কিন্তু যৌবনের সূক্ষ্ম অনুভূতির টানে সেই সম্পর্ক বাধা হয়ে দাঁড়ায়নি। দুজনের মধ্যবর্তী ব্যবধান ক্রমশ কমতে শুরু করে, বাড়ে ঘনিষ্ঠতা। প্রথমে বন্ধুত্ব এবং তারপর তা প্রেমে পরিণত হয়। অর্ণবের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর মিতার একাকী জীবন হয়ে ওঠে রঙিন। আর একমাত্র বন্ধু অর্ণবের সঙ্গেই সে গল্প করত। কথা বলার জন্যই হয়তো ক্লাস শেষ হলেও বসে থাকতো লাইব্রেরিতে। অর্ণবের শেষ হলে তবে দুজনে একসঙ্গে বাড়ি ফিরত। ছেলে হিসেবে অর্ণবও ভালো। চেহারা ছবির মতো সুন্দর যুবক না হলেও তার মধ্যে সুপ্ত প্রতিভা ছিল, তা সে কোনো মানুষকেই উজ্জ্বল আর সুন্দর করে দিতে পারে। আর সেটাই করত অর্ণব। আর এতেই মিতার মনে সে আলাদা জায়গাও করে নেয়, যে স্থানটি ছিল অতি কোমল আর মর্মস্পর্শী। এর ফলে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, পাশাপাশি দুটি মনের টানও বৃদ্ধি পায়। বছরের শেষে এলো পরীক্ষা। প্রথম দিনে মিতার নেই, কিন্তু অর্ণবের আছে। পরীক্ষার জন্যে শেষবারের মতো রিভিশন দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় অর্ণব। প্রথমে এলো মিতার ঘরে। নিজের পরীক্ষা যাতে ভালো হয় সে কামনা করার জন্যই তার প্রিয়তম বন্ধু মিতার সামনে তুলে ধরল একটা লাল টকটকে গোলাপ। অর্ণব জানত মিতার লাল গোলাপের দুর্বলতা আছে। মিতা অবাক হয়ে হাত বাড়িয়ে শিশির ভেজা গোলাপটিকে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল অর্ণবের দিকে। শেষকালে ঠোঁটের কোণে মিষ্টি হাসি চেপে রেখে চোখ ফেরালো গোলাপের পাপড়িতে। ধন্যবাদ জানিয়ে, পরীক্ষার সাফল্য কামনা করে গোলাপটি ঠোঁটের কাছে নিয়ে হালকাভাবে একটা চুমু খেলো। অর্ণব সেটা বুঝতে পারল না। মিতাকে রিভিশন চালিয়ে যাওয়ার উপদেশ দিয়ে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। শুধুমাত্র একটা শিশির ভেজা টকটকে লাল গোলাপেই মিতার মন আর হৃদয়কে সম্পূর্ণ জয় করে নিয়েছিল অর্ণব। সামান্য একটা ফুল, মিতা সেটা ভালোবেসে বলেই দিয়েছে। কিন্তু এই সামান্য উপহারেই অর্ণবের ব্যক্তিত্ব, মানসিকতা এবং রুচিবোধ সম্পর্কে ভাবিয়ে তুলেছিল মিতাকেও। সারাদিন পড়াশোনা চালিয়ে গেলেও পড়ার ফাঁকে অর্ণবকে নিয়ে অনেকক্ষণ ভাবল সে। অপেক্ষা করতে থাকলো পরবর্তী পরীক্ষার জন্য।
পরীক্ষার শেষে সন্ধ্যার দিকে অর্ণব ফের মিতাদের ঘরে এলো। এবার মুখে সাফল্যের হাসি। পরীক্ষা তার ভালো হয়েছে, মুখে হাসির ঝিলিক, কারণ উদ্দেশ্যটা অন্যদিকে। মনের মধ্যে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা সুপ্ত বাসনার কথা প্রকাশ করতে চাইছে আজ অর্ণব। কোনো রাগ ঢাক নয়, ইশারায় জানিয়ে দিল প্রেমের আবেদন। বুদ্ধিমতী মিতা সহজেই বুঝে নেয় তার মনোভাব। সেও তো মনে মনে তাই চেয়েছিল, কিন্তু যতবারই এ ব্যাপারে কিছু বলতে গেছে ততবারই তার একটা ভয় মনে দানা বেঁধেছে। অর্ণবের মুখে তাই প্রেমের কথা শুনে মিতা এবার তার ভূমিকাই পাল্টে দিল। বলল, ভাবতে হবে, কাল এসো, জানাবো। পরদিন দুজনেরই পরীক্ষা, তাই কলেজেই একসঙ্গে যাবে বলে মিতা আগেই জানিয়ে দিয়েছিল। অর্ণব এলো, মিতাও তৈরি। খাতা একটা মুখের কাছে নিয়ে বিড়বিড় করছে অপেক্ষামান অবস্থায়। অর্ণব আসতেই দুজনে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। পরীক্ষার তাড়নায় অর্ণব গতরাতের কথা আর তুললই না, কিন্তু মিতার মন তখন উতাল পাতাল। অর্ণবী ফের কথাটা উত্থাপন করুক, এটাই চেয়েছিল মিতা। পরীক্ষার শেষে অর্ণব মিতাকে নিয়ে বাড়ি না ফিরে চলে গেল জেলা গ্রন্থাগারে। শান্ত গম্ভীর পরিবেশে পাশাপাশি দুটি চেয়ারে তারা বসল। কিছুক্ষণ সব চুপচাপ। অর্ণবী প্রথম নীরবতা ভাঙে, ফিসফিস করে বলে, মিতা, তুমি কি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি? তোমার কাছে আমার ভালোবাসার কি মূল্য নেই? মিতা এসব জিজ্ঞাসার কোনো জবাবই দেয় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। মিতা হঠাৎ উঠে দাঁড়ায়, বলে, চলো, বাড়ি ফিরতে হবে। অর্ণবও উঠে পড়ে। পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে চলে দুজনেই নীরব। অর্ণব খানিকটা বিষণ্ণও বটে। প্রেমের আবেদনে সাড়া পায়নি বলে নিজেকে তার ব্যর্থ মনে হয়। সন্ধ্যা হয়ে গেল বাড়ি আসতে আসতে। গেটের কাছে আসতেই মিতা হঠাৎ থমকে দাঁড়ায়। ফুল গাছের একটা কোণে দাঁড়িয়ে বলে, এই দেখো, ফুলগুলো কি দিব্যি ঘুমোচ্ছে, ভারী সুন্দর লাগছে না? অর্ণব অবাক আর বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। অর্ণব যখন মিতার কথা শুনতে ব্যস্ত, ঠিক সেই সময়ে মিতা হঠাৎ করে অর্ণবের গালে একটা চুমু খেয়ে নিল আর বলল, তুমিও ভারী মিষ্টি জানো। বলেই সে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল। অর্ণব অবাক চোখে তাকিয়ে রইল মিতার চলে যাওয়ার পথে। দুটি হৃদয়ের মধ্যে প্রেমের আদান প্রদান চলল দীর্ঘদিন। মিতা অর্ণব দুজনেই পরীক্ষায় পাশ করল। পরে ডিগ্রিতে অনার্স নিয়ে অর্ণব বেরিয়ে গেল, কিন্তু মিতা অনার্স রাখেনি। তবে ভালো মার্কস পেয়ে সে পাশ করেছে। দীর্ঘ 5 বছরের প্রেম, এতে একদিকে যেমন আনন্দ ফুর্তি, ঠিক সেইভাবেই ছিল বিরহ বেদনা। প্রেমকে চিরন্তন করতে পরস্পরের মধ্যে টান ছিল, তাই বিভিন্ন সময়ে শত ঝগড়াতেও তাদের মধ্যে বিভেদের কোনো আঁচড় পড়েনি। একটা সময়ে উভয় পরিবারের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়, বাঁধে ভীষণ গোল। মিতা সম্ভ্রান্ত ব্রাহ্মণ ঘরের মেয়ে আর অর্ণব কায়স্থ, তাই মিতার মা আর ভাই অর্ণবের সঙ্গে এই বিয়ে দিতে নারাজ। অন্যদিকে অর্ণবের বাবা মাও চাইছিলেন না সম্পর্কটা বজায় থাকুক, ফলে ক্রমশ দ্বন্দ্ব হচ্ছিল দুদিকেই। কিন্তু দুটি প্রেমিক সত্তার মধ্যে কোনো বিভেদ না থাকায় তারা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। একসময় অর্ণব পত্রিকার অফিসের ডেস্কে চাকরিও পেল। বহুদিন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে সুযোগটা তার চলে আসে। মিতাও মনে মনে নিজেকে তৈরি করতে থাকে। একটা স্কুল শিক্ষকের কাজ জুটিয়ে নেয় সে। কিছুদিন পর পরস্পরের সিদ্ধান্তে অভিভাবকদের দিকে চেয়ে বসে না থেকে কোর্টের মাধ্যমে তারা বিয়ে করে। প্রেমিক প্রেমিকা দুজন, আর এতেই শুরু হয় দুটি পরিবারের মধ্যে সংঘাত।
বিয়ে করে অর্ণব মিতাকে নিয়ে বাড়ি যায়নি, বরং কাজের সুবাদে সে তখন বাইরেই থাকতো। কেউ জানতেই পারল না তাদের বিয়ের খবরটা। কিছুদিন পর সে ঘরে নিয়ে আসে প্রেমিকা ও স্ত্রী মিতাকে। বাবা মা আগে সম্পর্কটা না মানলেও পরে মেনে নিতে বাধ্য হয়, কিন্তু পরিবার দুটির মধ্যে সংঘাতের অবসান ঘটে না। বোনকে অপহরণের অভিযোগ এনে মিতার ভাই থানায় ডায়েরি করে। পুলিশ আসে। মামলা বেশি দূর গড়ায় না, কারণ দুজনেই প্রাপ্তবয়স্ক, আর বিয়েটা যেহেতু আইনসম্মত তাই তাদের কোনো আইনগত বাধা নেই। এভাবেই 4 বছর তারা পেরিয়ে আসে। আজ মিতা যখন পরিপূর্ণ, তখন কিনা তার সামনে নেমে এসেছে একটা অন্ধকার। অর্ণবের মৃতদেহ দেখেই মিতা জ্ঞান হারিয়ে ফেলে। কখন যে সেখান থেকে নিজের বেডরুমে সে এসেছে, কিভাবেই কি হয়েছে সে কিছুই জানে না। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে জীবনের হারিয়ে যাওয়া মধুর দিনের স্মৃতিচারণ করছিল সে। ভাবতে ভাবতে একসময় ফোন করলো অফিসার অবিনাশবাবু। তখনই মিতা খুনের কোনো কিনারা হয়েছে নাকি জানতে চাইল, কিন্তু চেষ্টায় সার। অবিনাশবাবু এখনো কিছুই বের করতে পারেননি, কারণ অর্ণবকে কে বা কারা মারতে পারে সে ব্যাপারে বিন্দু বিসর্গ কিছুই তার জানা নেই। ফলে এই হত্যাকাণ্ডের কিনারা করতে মিতার সাহায্য তারা কামনা করে। মিতাও এ ব্যাপারে দৃঢ় হয়ে ওঠে। যেভাবেই হোক অর্ণবের হত্যাকারীকে তাকে খুঁজে বের করতেই হবে। আজ মিতা একা, নিঃসঙ্গ, কিন্তু জীবনযুদ্ধে বাঁচতে তো তাকে হবে। অর্ণবের হত্যাকারীদের দেখাতে হবে, জানতে হবে কি দোষ ছিল তার। সমস্ত অপূর্ণতা, নিঃসঙ্গতা ও অনিশ্চয়তার ঘোরাটোপে বন্দী হয়েই মিতার বদলে যাওয়া জীবনের সূচনা হলো। ভারাক্রান্ত হৃদয়েও মিতা খুঁজছিল সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্নবীজ। এই নিঃসঙ্গ জীবনের কথা ভাবতে ভাবতে মিতা অনেক অপরাধী নিজের মধ্যে খুঁজে পেল। এটাও একটা আশ্চর্য আত্মসমালোচনা। অর্ণবের সঙ্গে কিনা ব্যবহার করেছিল একদিন। নিজেকে বিশাল একটা কিছু ভেবে অর্ণবের বিরুদ্ধে একসময় মিথ্যা প্রেমের নাটক করেছিল। সঙ্গ ছাড়ার পরিকল্পনাও কম করেনি, কিন্তু পক্ষান্তরে অর্ণব তার জীবনের প্রতিটি বাস্তবিকতা, ব্যক্তিত্ব আর ব্যতিক্রমধর্মী মুক্ত মানসিকতা দিয়ে মিতার সেই দোষকে ঢেকে দেয়। এভাবেই নিজের সরলতা আর মনের জোরে তাদের প্রেমকে চিরন্তন রূপ দেয় অর্ণব। আজ অর্ণব বেঁচে নেই, রয়েছে তার প্রতিটি স্মৃতি। মিতার মনে অনুশোচনা জাগে। এককালে অর্ণব তো তাই চেয়েছিল, কিন্তু মিতাকে দুঃখিত হতে দেখেনি কোনো দিন। আজ পুরনো এই অনুশোচনা তার মনে উদয় হলেও অর্ণব সেটা দেখতে পেল না। দেখলে হয়তো সে খুশি হতো। যাই হোক, জীবনে আর কিছুই না হলেও প্রেমের সম্পূর্ণতা প্রাপ্তি তো ঘটল। স্মৃতির প্রেক্ষাপট আজ মিতাকে বিষণ্ণ করে তুলেছে। অঝরে কেঁদেই যাচ্ছে মিতা। মৃতদেহের পারিপার্শ্বিক সূত্র সংগ্রহ সহ ময়না তদন্ত সেরে ফেলেছেন অবিনাশবাবু। এবার নামলেন তদন্তে। ময়না তদন্তের রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে। অর্ণবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। শরীরের 5টি স্থানে তার আঘাত। পেটে এবং পিঠে আঘাতের পরও সে লড়েছিল আততায়ীদের সাথে। পরে গলার শ্বাসনালীটা কেটে তাকে অত্যন্ত পাশবিকভাবে খুন করা হয়। কিন্তু কারা অর্ণবকে খুন করে? তদন্তে নেমে অফিসার দিশেহারা হয়ে গেছেন। প্রেসের অন্যান্য সাংবাদিকরাও নড়ে চড়ে বসে এবার। সাংবাদিক হত্যার জন্য গোটা শহর তখন উত্তাল। সভা, প্রতিবাদ, মিছিল থেকে শুরু করে বন্ধের ডাকও দেওয়া হয়। সিরিজ স্টোরিও ছাপা হয় বিভিন্ন পত্রিকায়, কিন্তু খুনের রহস্যের কোনো সূত্র পাওয়া যায় না, সন্ধানও পাওয়া যায় না খুনির। অফিসার প্রেসের অন্যান্য সাংবাদিক আর কর্মীদের সন্দেহজনকভাবে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজটা
সহজ হয়নি। হত্যাকাণ্ডের পেছনে কোনো সন্দেহভাজন জঙ্গিদের হাত থাকতে পারে বলে প্রথমটায় তাদের সন্দেহ হয়, কিন্তু জঙ্গি দলগুলোর পক্ষ থেকে 3 দিন পর্যন্ত কোনো দায় স্বীকার না করায় সে চিন্তায় ভেঙে পড়ে। তাহলে কে খুন করতে পারে? অফিসার মিতার সঙ্গে দেখা করে অর্ণবের অনেক অজানা পরিচয় সম্বন্ধে জানলেন, জীবনের শুরু থেকে বর্তমান ফলক পর্যন্ত, কিন্তু কোথাও শত্রুতার কোনো আভাস পেলেন না। মিতাও বলল, তার জানা মতে অর্ণবের কোনো শত্রু নেই। অবিনাশবাবুর কাছে সলজ্জভাবে তাদের প্রেমের কাহিনীও সে বর্ণনা করে। তখন অফিসারই বলে ওঠেন মিতাকে, তোমার মা ভাই হাইলাকান্দি শহরেই এখন আছেন, তাই তো? মিতা কথাটা শুনে চিৎকার করে ওঠে, অবিনাশবাবু, আপনি আমার দাদাকে আর মাদের সন্দেহ করছেন? অফিসার বলেন, না না, ঠিক সন্দেহ নয়, বিয়েতে আপত্তি আর 2 পরিবারের মধ্যে সংঘাতের জল গড়াতেই পারে বহুদূর পর্যন্ত, সেজন্যই জানতে চাইছি। সিটি পুলিশের নির্দেশে হাইলাকান্দিতে মিতার ভাই সুবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে পুরো ব্যাপারটাই উড়িয়ে দেয়, পরে পুলিশ অফিসারদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে নিজের জালে নিজেই সে ফেঁসে যায়। তবুও সে অস্বীকার করে। দাদা হয়ে কিভাবে সে নিজের বোনের স্মৃতির সিঁদুর মুছে ফেলবে ইত্যাদি ইত্যাদি নানা নীতিকথা আওড়ায়। কিন্তু পুলিশের 3rd ডিগ্রির প্রয়োগের পর সুবীর স্বীকার করে অর্ণব হত্যার দায়। অর্ণবের সঙ্গে তার চ্যালেঞ্জ ছিল, একটা মন মতো সাজা দিয়ে তার বোনের সঙ্গে প্রেম ও বিয়ে করার পরিণতি তাকে সে বোঝাতে চেয়েছিল। তবে এভাবে নৃশংস খুন সে চায়নি। কিন্তু ভাড়াটে দুষ্কৃতীরা অর্ণবকে পাশবিকভাবে কুপিয়ে মেরেই ফেলে। সুবীর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়ার ফলে মামলার তড়িঘড়ি আদালতে ওঠে। বিচার চলে গুয়াহাটির উচ্চ আদালতে। অফিসার ফোন করে সব জানায় মিতাকে। মিতা উত্তেজিত হয়ে বলে, এটা অসম্ভব, হতেই পারে না। কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দাদার স্বীকারোক্তি শুনে মিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার স্বামীর ঘাতক তার নিজের ভাই, যে বাবার অভাব কোনোদিনও বুঝতে দেয়নি, সেই দাদা আজ তার জীবনকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিয়েছে। নিজের কাছের মানুষ বা বন্ধু হিসেবে একমাত্র অর্ণবী তো ছিল মিতার জীবনে, কোনো বান্ধবী তো ছিল না। অদৃষ্টের পরিহাসে অকালে অর্ণবকে এই সংসার থেকে বিদায় করে দিল মিতার ভাই। এই মর্মান্তিক ঘটনায় বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু চুরমার হয়ে যায় মিতার। ভেবেছিল জীবনযুদ্ধে লড়বে সে, স্বামী অর্ণবের স্বপ্ন সে বাস্তবায়িত করবে, আর তখনই তার প্রেমের প্রকৃত প্রতিদান দেওয়া হবে। এভাবেই সে মনকে মানিয়ে নিয়েছিল। সেদিন বিষাদের প্রতিমূর্তি মিতা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। এসে কান্না তার ফুরোয় না। প্রতিবেশী ও অর্ণবের বন্ধুরাও অনেকেই এসে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু মিতা আজ অবুঝ। কিছুতেই তার মনকে সে বোঝাতে পারছে না এই পরিণামের সত্যতা। বিষাদিত স্বামীহারা মিতার ভারাক্রান্ত মনের পর্দায় অতীতের সব সুখ দুঃখের, প্রেম বিরহ আর মিলনের ছবিগুলি ভেসে ওঠে তাকে আরও বিষাদিত করে তুলতে। মিতার এক ঘনিষ্ঠ প্রতিবেশী দিদি সাবিত্রীর কাছে সে তার হৃদয়ের ব্যথা উগড়ে দেয়, কিন্তু মিতাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই সাবিত্রীর জানা ছিল না। তাই 2-4 কথা বলেই সে তার ঘরে ফিরে যায়। হাহা করা শূন্য ঘরে সদ্য স্বামীহারা মিতার মন তখন উত্তাল। পাগলিনীর মতো সে অর্ণবের হাসি ভরা মুখের ছবিটা সামনে নিয়ে তীক্ষ্ণ ধারে ফলার ব্লেড চেপে ধরে রক্তবাহী শিরায়। ফোয়ারার মতো রক্তের প্রবাহে ডুবে যেতে থাকে তার সমস্ত চেতনা। অর্ণব তার পাশে কখন যেন এসে দাঁড়িয়েছে,
আর বলছে, মিতা, আসলে আমরা চিরপ্রেমিক, আমাদের প্রেমকে ব্যর্থ হতে আমরা দিইনি। অর্ণবের অপলক চোখে এখনো সে দেখতে পায় আকুল প্রেমের আহ্বান। পরবর্তী সত্য ঘটনার জন্য শ্রোতা বন্ধুদের অপেক্ষা করতে হবে 7টা দিন, সামনের বৃহস্পতিবার অবধি।